আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। সরকারের কোনো পদক্ষেপে পলাতক ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ যেন না পায় তারেক রহমান। আবেগ দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, বাস্তবতার ভিত্তিতে এগুতে হবে মির্জা ফখরুল। রাজধানী জুড়ে যৌথ বাহিনীর সতর্ক অবস্থান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নতুন মঞ্চ, দিনভর বিক্ষোভে উত্তাল ঢাবি। সচিবালয় আউটসোর্সিং কর্মীদের জন্য হচ্ছে নতুন নীতিমালা। নাটোরে যাত্রীবাহী বাস খাদে পড়ে সেনা সদস্য নিহত 1, আহত 6। হজ ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট থাকবে না, ধর্ম উপদেষ্টা। গুলশানে যুবককে গুলি করে হত্যায় 7 স্টার গ্রুপ, অভিযোগ পরিবারের। ট্রেনের 130 টিকিট সহ আটক যুবক। এয়ারপোর্ট থেকে 51 বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া। ছিনতাই করে বুড়িগঙ্গায় ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা, গণপিটুনিতে নিহত 2। ভারত সরকারের বিরুদ্ধে মামলা করল ইলন মাস্কের এক্স। এবং সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নিল সেনাবাহিনী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের কোনো পদক্ষেপের কারণে পলাতক ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ যেন না পায় সে ব্যাপারে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যেন পলাতক ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ পেয়ে যায়। শুক্রবার রাজধানীর লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে আয়োজিত বিএনপির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তারেক রহমান। সরকারের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিগত 1.5 দশকে তরুণরা ভোট দিতে পারেনি, তাই সবার আগে ভোটের অধিকার নিশ্চিত করা জরুরি। নির্বাচন না দিলে কোনো সংস্কার টেকসই হবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবেগে দিয়ে জনগণের সমস্যার সমাধান সম্ভব নয়, বাস্তবতার ভিত্তিতে এগিয়ে যেতে হবে। গণতন্ত্রে উত্তরণের পথ সুগম করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুক্রবার বিকেলে স্কাটনের লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন তিনি বলেন, ক্রান্তিকালীন এই সময় ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে। জনগণ নতুন গণতান্ত্রিক সংসদের প্রত্যাশায় রয়েছে। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের আহ্বান জানান তিনি আরো বলেন, সংস্কার কমিশনের সাথে আমাদের যোগাযোগ রয়েছে, তাদের প্রস্তাবগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এরপর এ বিষয়ে মতামত জানাবো। সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচনের বিকল্প নেই। রাজধানীর বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে থেকে টহল দিচ্ছে যৌথ বাহিনী। টহলের পাশাপাশি সন্দেহ হলে বিভিন্ন জায়গায় তল্লাশি করতেও দেখা গেছে বাহিনীর সদস্যদের। ফিলিস্তিনের ইসরায়েলের বর্বরতা ও ভারতে মুসলিমদের উপর আক্রমণের প্রতিবাদে শুক্রবার বিভিন্ন ইসলামী দল ও সংগঠন ঢাকায় বিক্ষোভ মিছিল করে। একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতেও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। এসব মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কায় সামগ্রিক পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি হিসেবে সকাল থেকেই রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে। গণহত্যার দায়ে অভিযুক্ত রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে দিনভর বিক্ষোভে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। বিক্ষোভ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়। সেখান থেকে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ নামে একটি প্ল্যাটফর্মের ঘোষণা দেওয়া হয়েছে। এই প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছেন সংগঠকরা। বাংলাদেশ সচিবালয়ে কর্মরত আউটসোর্সিং কর্মীদের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। নতুন এ নীতিমালা অনুযায়ী কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান চাইলেই একজন কর্মীকে বাদ দিতে পারবে না। শুক্রবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে আউটসোর্সিং কর্মীদের বেতন ভাতাদি যথাসময়ে পরিশোধ না করা এবং পরিপূর্ণ বেতন না দেওয়ায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে আল মামুন নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় 6 জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুর 2:30টার দিকে বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের 10 নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত আল মামুন নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া গ্রামের অসীম উদ্দিনের ছেলে। পবিত্র হজ ও ওমরা পালনকে কেন্দ্র করে বিমানের টিকিটে সিন্ডিকেট করে বা গ্রুপ ভিত্তিক বুকিং দিয়ে আর দাম বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। শুক্রবার দুপুরে কক্সবাজার জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। ধর্ম উপদেষ্টা বলেন, বিমানের টিকিট নিয়ে অব্যবস্থাপনা সিন্ডিকেটের খবর পত্রপত্রিকায় এসেছে। এজন্য এরই মধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা আরো অন্যান্য মন্ত্রণালয়ের সহযোগিতায় একটা নীতিমালা করা হয়েছে। গুলশানের পুলিশ প্লাজার সামনে গতকাল বৃহস্পতিবার রাতে সুমন মিয়া ওরফে টেলি সুমনকে গুলি করে হত্যার পেছনে মহাখালী এলাকার 7 স্টার গ্রুপের সদস্যরা জড়িত বলে অভিযোগ করেছে তার পরিবার। ইন্টারনেট সংযোগের ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি তাদের। পুলিশ বলছে, এই বিষয়টি প্রাধান্য দিয়ে তদন্ত করলেও এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে তারা। গতকাল বৃহস্পতিবার রাত 9টার দিকে গুলশান 1-এর পুলিশ প্লাজার উত্তর পাশের সড়কে সুমন মিয়াকে গুলি করে হত্যা করে একদল সন্ত্রাসী। ওই ঘটনায় সুমনের স্ত্রী মৌসুমী আক্তার বাদী হয়ে আজ শুক্রবার গুলশান থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় বলা হয়েছে, 7 স্টার গ্রুপের রুবেল ও তার সহযোগীরা এর আগে একাধিকবার সুমনের ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন এবং তাকে মারধর করেছিলেন। ইন্টারনেট সংযোগের ব্যবসার দ্বন্দ্বের জের ধরেই গতকাল রাতে সুমনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী। দিনাজপুরে ট্রেনের 130টি টিকিট সহ সাজেদুর রহমান নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আটক সাজেদুর রহমান ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গা উপজেলার রাধানাথপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে তাকে দিনাজপুর জিআরপি থানায় আটক করে নিয়ে আসা হয়। রেলওয়ে নিরাপত্তা বিভাগের পার্বতীপুর সার্কেলের পরিদর্শক হাসান শিহাবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বিভিন্ন রুটের ট্রেনের 130টি টিকিট ছাড়াও তার কাছ থেকে 3টি মোবাইল ও বিভিন্ন কোম্পানির 14টি সিম কার্ডও পাওয়া গেছে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1 থেকে ভুয়া হোটেল বুকিং ব্যবহার করা এবং ইমিগ্রেশন চেক এড়ানোর চেষ্টা করার অভিযোগে 51 জন বাংলাদেশিকে প্রবেশের অনুমতি দেয়নি মালয়েশিয়া। একেপিএস এর উদ্ধৃতি দিয়ে দি স্টার অনলাইন আরো জানিয়েছে, চেকিং চলাকালীন একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলেও কর্তব্যরত কর্মকর্তারা তাকে ধরে ফেলেন। সংস্থাটি জানায়, 51 জনকে ইমিগ্রেশন অ্যাক্ট 1959/63 অনুযায়ী শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। নকল কাগজপত্র ব্যবহারের পাশাপাশি অনেকেরই মালয়েশিয়ায় থাকার জন্য পর্যাপ্ত আর্থিক সংস্থান ছিল না এবং তারা প্রবেশের একটি সুস্পষ্ট কারণও জানাতে পারেনি। এমনকি কয়েকজন স্বীকার করেছে যে তাদের প্রকৃত উদ্দেশ্য মালয়েশিয়ায় চাকুরি খোঁজা। রাজধানীর বুড়িগঙ্গা নদীর 2 পাড়ে 2 পৃথক ঘটনায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে 2 যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উপস্থিত সাধারণ জনতার গণপিটুনিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরো 2 যুবক। শুক্রবার দুপুরে চকবাজার থানার পরিদর্শক মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন। এদিন ভোর 5টার পর এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগ এনে ভারত সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইলন মাস্কের মালিকানাধীন এক্স। কর্ণাটকের আদালতে এই মামলা করা হয়েছে। শুক্রবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে জানা গেছে তথ্য। এক্সের অভিযোগ, ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় সামাজিক মাধ্যমের কন্টেন্ট বা বিষয়ের ওপর সেন্সরশিপ আরোপ করার নানা ব্যবস্থা তৈরি করেছে, যা সামাজিক মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ। এক্স অভিযোগ করেছে, ওই ওয়েবসাইটের মাধ্যমে ভারত সরকার চরম সেন্সরশিপের ব্যবস্থা করেছে। এটি ব্যবহার করে তারা অপছন্দের কন্টেন্ট ব্লক করে দিতে পারে বলে অভিযোগ। সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নেয়ার কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার তীব্র লড়াইয়ের পর আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর কাছ থেকে রাজধানী খার্তুমে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নেয় তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, সুদানের সেনাবাহিনীর মুখপাত্র নাবিল আবদুল্লাহ বলেন, আমাদের সদস্যরা শত্রুর যোদ্ধা এবং সরঞ্জাম সম্পূর্ণরূপে ধ্বংস করেছে এবং তা জব্দ করেছে। সেনাবাহিনীর পূর্ণাঙ্গ বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে
যাবে বলেও ঘোষণা দিয়েছেন আব্দুল্লাহ। বলেছেন, সেনাবাহিনী বিজয় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এবং আমাদের দেশের প্রতিটি ইঞ্চি মিলিশিয়া এবং তার সমর্থকদের হাত থেকে মুক্ত না হওয়া পর্যন্ত সকল ফ্রন্টে অগ্রগতি অব্যাহত রাখবে। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।